নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় তুলা রাশির বর্ষফল বাংলার 1431। বৈশাখ থেকে নিয়ে চৈত্র মাস পর্যন্ত প্রত্যেকটা মাসের বর্ষফল বিচার করব। কি কি ফল আসবে, কোন কোন দিক থেকে শুভ ফল, কোন কোন দিক থেকে অশুভ, সব বলবো। তবে একটা কথা প্রথমে বলে রাখবো তোমাদের জন্য যে এই বছরটা তোমাদের সেরা বছর, তোমাদের জন্য সেরা একটা বছর হতে চলেছে। আর বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত 12টা মাসের মধ্যে 10 মাস, 2টো মাস ছাড়া কোন কোন মাস সেটা আমি বলছি। 10 মাস তোমাদের জন্য খুব শুভ মাস। কেন সব বলছি, কারণ তো আছেই, এমনি এমনি কিছু বলতে আমি আসি না। যাই হোক, যারা আমার চ্যানেলে তুলা রাশির ভিডিও দেখেছো তারা জানবে আমি কেমন বলি। যদি অন্য কোনো দর্শক যারা নতুন এলে যদি আমার তুলা রাশির ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে তুলা রাশির ভিডিওগুলো দেখে নাও। আমি বিশ্বাস করি, আশা করি যে তোমাদের খুব ভালো লাগবে। প্লেলিস্টে গিয়ে দেখে নেবে তুলা রাশির গত দিনের ভিডিওগুলো, মিলেছে কি না একবার দেখে নেবে। যে কেমন লোকের পাল্লায় পড়লুম রে ভাই, কী লেকচার মারতে চলে এলো, দেখি না মিলেছে কি না দেখে নেবে। যাই হোক, এবার আমি আমার প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হলো তুলা রাশির বর্ষফল বাংলা 1431। তাহলে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত ইন শর্ট সংক্ষেপে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে মাসগুলোর কেমন অবস্থা হবে, অর্থাৎ ফল কেমন দেবে। বৈশাখ মাস থেকে আমি চৈত্র মাস পর্যন্ত বলবো যে কার্তিক আর অঘ্রাণ ছাড়া বাকি সমস্ত মাস তোমাদের জন্য শুভ ফল আনবে। কার্তিক মাস আর অঘ্রাণ মাস ছাড়া মনে থাকে জানো, তাই আমি পরপর বললাম না, সব মাসেই শুভ ফল আনবে। কার্তিক মাসে তোমাদের শত্রু গ্রহ দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। অঘ্রাণ মাসে তোমাদের ধনপতি মঙ্গলদেব নিচস্থ হবেন। তাই সেই সময় অঘ্রাণ মাসে সেই সময় একটু ক্রাইসিস দেখা দিতে পারে। তাই এই ছাড়া 2টো মাস ছাড়া তোমাদের বাকি 10টা মাস খুব এনজয় করো, দারুণ। যাই হোক, কোন দিক থেকে বলছি এবার, আজকে বৈশাখ মাস থেকে শুরু করছি। বৈশাখ মাসে তোমাদের লগ্নপতি শুক্রদেবকে দেখতে পাচ্ছি চলে গেছে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায়। কার সঙ্গে আছে? তার শিষ্য রাহুর সঙ্গে আছে। দারুণ অবস্থান, একবারে দারুণ উচ্চস্থ অবস্থায় আনন্দে আছি, আবার সঙ্গে শিষ্য রাহুকে পেয়ে গেছি। দারুণ মাস যাওয়ার কথা, দারুণ সময় যাবার কথা, গোচর তাই বলে। তার সঙ্গে আবার বক্রী বুধকে পেয়ে গেছি, মানে দুষ্টু বালক বুধ, যা খুশি করিয়ে নাও। বুধ তোমাদের কত নম্বর অধিপতি? নবমপতি। তার মানে নবম ভাব একটু বিগড়াতে পারে। বুধটা বক্রী হয়ে আছে। তাই বলছি, রাহু শুক্র তোমাদের যত মিত্র হোক না কেন, গোল্লায় নিয়ে যাওয়ার জন্য তো এক পা হয়ে থাকে ওরা, তা গোল্লায় যেও না, সঠিকভাবে থেকো, তাহলে পাবে অনেক কিছু, প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে, অনেক কিছু নিয়ে যাবে, অনেক কিছু পাবে। ষষ্ঠভাবে থাকছে তো ষষ্ঠভাবে মীন রাশিতে আছে, তাহলে অনেক কিছু মানে সাডেনলি পেয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। যা চাইছো সেগুলো বাসনা কামনার পূরণ হতে পারে। আর সেটা করতে গিয়ে দেখা যাবে যে ভাগ্যভাবকে প্রভাবিত করবো, পরে গিয়ে শাস্তি পেতে হবে, সেটা যেন পেতে না হয়। মনে রেখো, তুমি কিন্তু মানুষ, তোমার মিত্র যতই রাহু হোক শুক্র হোক, ভালো ফল তো খুব খাইয়ে দেবে, কিন্তু শাস্তি তোমাকে পেতে হবে তোমাকেই লাস্টে। তাই তুলাও হও আর বৃষও হও, আর ওদিকে কুম্ভ হোক মকর হোক, গ্রহগুলো তোমার মিত্র না হয় শত্রু, এই হিসাবে কাজ করবে। কখনো ফল দেবে, কখনো ফল নেবে। তো শুক্র হোক রাহু হোক, তোমাদের পক্ষে ভালো একটা সুযোগ হলো যে তুলা রাশির অধিপতি শুক্রদেব, তোমাদের রাশির অধিপতি শুক্রদেব এখন এই কলিযুগের তোমাদের গুরুদেব। ও কামনা বাসনার মাস্টার, কামনা বাসনা পূরণ করার গুরুদেব। চট করে তোমাদের বাসনা কামনা পূরণ হয়ে যায়। আর ওই রাহু সঙ্গে আছে মাস্টার, ওর সঙ্গে থাকলে তো ব্যাস একদম মনের মধ্যে একবারে ফোয়ারা ওঠে, কামনার ফোয়ারা ওঠে। তুলা রাশির মানুষরা খুব বুদ্ধিমান। এরকম এই যে কোনো অবস্থা, সেটা বিপরীত বা কি বলবো, যদি খারাপ বিরুদ্ধ
পরিস্থিতি থাকে তাহলেও সেটাকে নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা অনুকূল অবস্থায় কনভার্ট করতে পারে, অনুকূল অবস্থায় বদলাতে পারে। এই যোগ্যতা তাদের আছে, বুদ্ধি তাদের আছে। তো এই রকম একটা আমাদের রাশির মানুষ, এই রকম একটা বুদ্ধিমত্তা সম্পন্ন, উচ্চ বুদ্ধিমত্তা, জ্ঞান বুদ্ধি প্রচুর, ব্যালেন্স করার ক্ষমতা রাখতে পারে, খুব ডিপ্লোম্যাটিক, পরিশ্রমী। তো এই রকম একজন মানুষরা যখন কামনা বাসনা মনের মধ্যে জাগে, বা এদের মধ্যে যখন এরা পুরো ইচ্ছে হয়েছে এটা করতেই হবে, এরকম যখন হয়, তখন রাহু সাথ দেয় যে গুরুদেব চলো এবার করা যাক, যেটা ভাবছি হোক। তো এই রকম যখন কামনা হয়, রাহু সাথ দেয়, আমরা করে ফেলি, ব্যাস ভালো লাগেছে করে নাও, অনেক খেটেছি, তো এবার একটু হোক না ফুর্তি, তখন আর জ্ঞানগম্য থাকে না। কিন্তু এইটা পরে গিয়ে কাল হয়ে দাঁড়ায়। কেন? ওই যে বললাম, ওই যে তোমাদের যে সবথেকে বড় যে সমস্যা তোমাদের জন্য, বড় ট্র্যাজেডি, আগে বলে রাখি, ওই বুধ তোমাদের ভাগ্যপতি আর ওই বুধ তোমাদের দ্বাদশপতি। যদি তোমরা ওই বুধই তোমাদেরকে প্রথম জীবনে মিত্রতা হিসাবে কাজ করে, মিত্র রূপে কাজ করে, ছদ্মবেশী রূপে তোমাদের শয়তানি করে তোমাদের সঙ্গে সব সময় প্রতি মুহূর্তে, ওই বুধই তোমাদের গিয়ে শেষ বয়সে গিয়ে ফাঁদে ফেলে দেয়। বুধ অর্থ ও টাকার কারক, মানে সময়ের কারক। শুনে নাও কি বললাম, আমি জানি না এগুলো কেউ বলে কি না, বুঝে নাও কি বললাম। বুধ তুলা রাশি থেকে আমি কাউন্টিং করলে মিথুন রাশিতে গেলাম, তাহলে কত নম্বর হলো? 9 নম্বর ঘর, নবম ভাব। 9 নম্বর ঘর মানে ওটা হচ্ছে ভাব, একটা ভাব, নবম ভাগ্য ভাব। তাহলে ভাগ্য ভাবের অধিপতিটা কে? মিথুন রাশির অধিপতি কে? বুধ। তাহলে বুধকে আমি সাইডে রাখলাম। আবার ওই 9 নম্বর থেকে গুণে দেখো 9, 10, 11, 12 কোথায় এলাম? কন্যা রাশিতে। তাহলে 12 নম্বর ঘরটা ওর মালিকও কিন্তু বুধ, তাহলে বুধকে আবার সাইডে নিলাম। তাহলে 9 নম্বর ঘরটা ভাগ্যভাব, আর দ্বাদশ ঘরটা মানে 12 নম্বর ঘরটা কন্যা রাশিটা আমার খরচের ভাব, মানে ওটা হচ্ছে আইন, আদালত, মামলা, মকদ্দমা, জেলখানা, হসপিটাল, এসবের ভাব। তাহলে ওই বুধকে সঙ্গে নিয়ে যদি তোমরা প্রথম দিকে, বছরের প্রথম দিকে, ওই বুধ শুক্র তোমাদের সপ্তমে থাকবে এই প্রথম দিকে, তো এই সব জ্যৈষ্ঠ মাসের দিকে থাকবে, রবি বুধ শুক্র এইসব সহাবস্থান করবে একসঙ্গে। আবার ওই শুক্র রাহু বুধ একসঙ্গে সব আছে এখন, গুরু শিষ্য বুধের সঙ্গে, বলবে কর 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 কর, অনেক কিছু কর, প্রলোভন দেবে। তো এগুলো থেকে সাবধান, রাহুর লাড্ডু একদম না। তো এইগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো, বছরের শেষে গিয়ে যে ফল তোমরা আশা করোনি সে ফল তোমরা পাবে। আমি এগুলো বোঝানোর চেষ্টা করলাম মজা করে, বাস এইটুকুই আমার উদ্দেশ্য, যে তোমাদের জীবনে অনেক কিছুই ট্র্যাজেডি আছে, তোমরা প্রথম জীবনে বুঝতে পারো না। অনেকেই এগুলো বুঝতে পারে না যে ভোগবাদী একটা রাশির মানুষ এরা, মানে শুক্রের, বিশ্বরাশির শুক্র পজিটিভ শুক্র, তুলা রাশির শুক্র নেগেটিভ শুক্র, এটা মাথায় রাখে জানো। তাহলে বিশ্বরাশির শুক্ররা ক্রিয়েট করে আর এরা ভোগ করে। তাহলে কিছু তৈরি করা আর কোনো কিছু ভোগ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ভোগ করা ভালো, ভোগের মধ্যেই ত্যাগকে আমরা খুঁজে পাই। কিন্তু প্রথম দিকে যেহেতু আমরা যদি খুব কম বয়সে জীবনের শুরু করার প্রথম দিকে আমরা যদি এসব ভাবি, তাহলে কিন্তু ভুল হবে। জীবনের শেষে গিয়ে আমরা ওই যে বললাম, ওই দ্বাদশপতি বুধ কি করে, সময়ের হিসাব যায়, সময়ের কারক আর অর্থের কারক, বলে অর্থ দাও দেখি কত পেয়েছো, দেখি কত ব্যালেন্স রইল, তখন দেখে আর মিলে না, সময়ও নেই আর অর্থও নেই। এটাই বলা আমার উদ্দেশ্য, যেন ওটা না খরচ হয়ে যায়। কি বললাম, সময় আর অর্থ যেন খরচ শেষ বয়সে না হয়, সেই দিকটা লক্ষ্য রাখার দায়িত্ব তোমাদের, আর সেই দিকটা লক্ষ্য রাখা তোমাদের সারা জীবনের কর্তব্য। তোমাদের জীবনের উদ্দেশ্য হলো এটাই, যে রাহু নিজেই কিন্তু সময়, ওই সময় তোমাদের ওই যে মায়াবী লোকটা, কি ডেঞ্জারাস লোক তোমরা ভাবো, প্রথম দিকে খুব মিত্র, ওই রাহুই তোমাদের কামনা বাসনা জাগিয়ে তুলে পূর্তি করিয়ে দেয়, সময় নষ্ট করিয়ে দেয়, পরে ওই গিয়ে হিসাব চায়, বলো কই দেখি। তাই তো হয়, এটাই নিয়ম, এটাই জগতের নিয়ম। হোটেলে খাওয়া হবে, হোটেলের লোকটা খুব খাইয়ে দিল, দিয়ে পরে তো বিল চাইবে না, এটাই নিয়ম। আমি তোমাদের রাশির পিছনে থাকা কয়েকটি কিছু মূল উদ্দেশ্য আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরে বর্ষফলের দিকে চলে যাচ্ছি। তুলা রাশির মানুষরা খুব খুব দারুণ মানুষ। এই মানুষগুলো
প্র্যাকটিক্যাল, খুব খুব প্র্যাকটিক্যাল, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। এই স্থান কাল পাত্র এদের মধ্যে যে জ্ঞান আছে না, খুব ডিপ্লোম্যাটিক এরা। এই জ্ঞান থাকা, এই বিচক্ষণ মানুষগুলোর জীবনে যেন দুঃখ না আসে, আমি সেই জন্য একটু বোঝানোর চেষ্টা করলাম। কোথায় গিয়ে ভুল হয়, কোথায় গিয়ে ভুল হয় আমি বোঝানোর চেষ্টা করলাম। বাকিটা সম্পূর্ণ তোমাদের হাতে ছেড়ে দিলাম, আর বাকিটা সব আমার ঈশ্বর বুঝবে। আমার কর্তব্য বোঝানো, আর এরপরে আরও কর্তব্য হলো যে বর্ষফল বিচার করে দেওয়াটা। বর্ষফল আমি বিচার করে দেখতে পাচ্ছি যে তোমাদের বৈশাখ, জ্যৈষ্ঠ, আবার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, তাহলে 5 মাস খুব ভালো। আশ্বিন মাসে একটু ঠক্কর খাবে, কেন? তখন শুক্র তোমাদের দ্বাদশভাবে চলে আসবে, এই কেতুর সঙ্গে থাকবে আবার। তাহলে কি হবে? ওই যে আর রাহুর দৃষ্টি পাবে, সপ্তম দৃষ্টি পাবে। ওই যে ভুল ভুলাইয়া যেটা বলি বারবার, এই কথাটা তোমরা বলছিলাম, দ্বাদশভাবে রাহু দৃষ্টি, সপ্তম দৃষ্টি, কামনা দৃষ্টি, যেটা গিয়ে পরে নেগেটিভ এনার্জি তৈরি করবে, নেগেটিভ মাইন্ডসেট তৈরি করবে, এটা তৈরি হবে তখন আশ্বিন মাসে। সাবধান থাকো। কার্তিক মাসটা শুক্রের অবস্থান দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশিতে, একটু টাফ। আবার অজ্ঞান মাসে শুক্রের অবস্থান ধনু রাশিতে, আবার টাফ, শত্রু রাশিতে অবস্থান করবে। কিন্তু পৌষ মাস, মাঘ মাস ওই শুক্র থাকবে মকরে এবং কুম্ভে, মিত্র রাশিতে থাকবে। আবার তারপরে ফাল্গুন ও চৈত্র, তাহলে কি হলো? তখন আবার ওই শুক্র থাকবে মীন রাশিতে রাহুর সঙ্গে, বেশ আবার শুভ ফল আনবে। তাহলে মাত্র কয়েকটা মাস ছাড়া তোমাদের লগ্নপতি শুক্রের অবস্থাটা খুব ভালো থাকবে। আমার প্রথম কথা হলো যে লগ্নপতি শুক্র যদি ভালো থাকে তাহলে ওভারঅল অন্যান্য ভাবগুলো ভালো ফল আনার চেষ্টা করবে। আমি ওই জন্য লগ্ন ধরে বিচার করি, তুলা রাশি, রাশি অধিপতি আর লগ্ন যদি হয় তো কোনো কথাই নেই, যেটা হবে সেটা তো পারফেক্ট মিলবে একদম। তো এবারে যেটা বলছি, বাকি বিচারগুলো করে নিই। সেটা হলো যে দ্বিতীয়পতি, আমাদের দ্বিতীয়পতি তোমাদের কে আছে? মঙ্গলদেব। মঙ্গলদেব রাহুর সঙ্গে থাকবে। তার মানে প্রথম দিকে কয়েকটা মাস একটু, ওই যে বললাম, কিছুতেই সঞ্চয় হতে খুব একটা চাইবে না, কিন্তু ইনকাম হবে না তা নয়, ইনকাম হবে কিন্তু সঞ্চয় হতে চাইবে না। তাই আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রেখো প্রথমে কয়েকটা মাস। তারপরে আসছি তৃতীয়পতি রবি, গুরুদেব বা দেবগুরু বৃহস্পতির কথায়। তৃতীয়পতি তিনি থাকবেন তোমাদের অষ্টমে। তো অষ্টমে যখন থাকবে তাহলে কারা শত্রুতা করতে পারে? আমার নিজের লোকেরা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা, এরা আমাদের সঙ্গে মাঝে মাঝে শত্রুতা করতে পারে। তো এইটা থেকে সাবধান থেকো। চতুর্থপতি আমাদের শনিদেব, চতুর্থপতি শনিদেব আর পঞ্চমপতি শনিদেব, ওরা শনিদেব পঞ্চমে আছে। এটা একটা ভালো শুভ যোগ, সারা বছর ভালো ফল আনবে। পঞ্চমপতি পঞ্চমে মানে হলো, আমি যে কোনো পঞ্চম ভাবটা আগে বিচার করা যাক। প্রথম হচ্ছে পঞ্চম ভাব সন্তান ভাব, ফিউচার প্ল্যানিংয়ের ভাব, ভবিষ্যতে পরিকল্পনার ভাব, প্রেমের ভাব, উচ্চশিক্ষার ভাব, তো বাহুবল, প্রচেষ্টা, এই সমস্ত ভাব। তো এই পঞ্চমপতি যখন যখন পঞ্চমে নিজের ঘরে থাকে, মিত্র ঘরে থাকে, স্বক্ষেত্রী হয়ে থাকে, আনন্দময় স্থানে থাকে, তাহলে কি হবে? সে পজিটিভ ফল আনবে। অর্থাৎ আমি যদি সঠিকভাবে চেষ্টা করি যে কোনো কাজে, সেটা আমি সফল হবেই হবে। যে কোনো কাজ, ভালো কাজে যদি আমি হাত রাখি তাহলে সেটা সফল হবেই। শনিদেব আছে তোমার এই সফল করার জন্য, এটা মনে থাকে যেন। চতুর্থপতি চতুর্থ ভাবটা কী ভাব? না আমার হৃদয়, আমার নিজের মন, আমার পরিবার, আমার ঘর, জমি, বাড়ি, ঘর, ওই যে গৃহ, তারপরে গাড়ি, তো এই সমস্ত কিছু এবার তোমরা শনির দ্বারা অনেক দিন ধরে লালন পালন করা ইচ্ছা, যেগুলো তোমরা কিনবো বলে তুই ঠিক করেছিলে, সেগুলো এবার কিনতে পারবে। তোমাদের পরিকল্পনাগুলো এবার সফল হবে, এটা মনে রেখো। খুব পজিটিভ একটা ঘটনা এগুলো, জীবনে খুবই কম ঘটে। যদি ঘটে তাহলে সেটাকে গুছিয়ে রাখার দায়িত্ব তোমাদের। কারণ হলো ওই যে বললাম, আবার সময় ও অর্থের হিসাব বুধদেব এবং রাহুদেব চাইবেন, তখন কিন্তু মেলাতে পারবে না। এবারে আমি বলবো যে ষষ্ঠপতি
দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকবেন, তাহলে শত্রুরা একটু জ্বালানোর চেষ্টা করবে কিন্তু সফল হবে না, সফল হবে না, কারণ ওখানে রাহুদেব অলরেডি বসে আছেন। চেষ্টা করবেন গুপ্তভাবে কিছু শত্রুতা করার চেষ্টা করবেন, কিন্তু ওখানে ওদের কোনো পরিকল্পনা সফল হবে না, চিন্তার কিছু নেই। আর এবার চলে আসছি সপ্তমপতি মঙ্গলদেব, তিনি মাঝে মাঝে নবমে যাবেন, মাঝে মাঝে অষ্টমে থাকবেন। তো এই সময় সপ্তম ভাবটা বিবাহ ও ব্যবসার ভাব, তো এই জায়গাটা ওঠা পড়ার মধ্যে থাকবে, তাই সাবধান থাকলে আমরা ড্যামেজটা কন্ট্রোল করতে পারবো, ভয়ের কিচ্ছু নাই, কিচ্ছু ভয়ের নেই। আবার বলছি অষ্টমপতি তোমাদের নিজেই শুক্র, অষ্টম ভাবের প্রতি শুক্রদেব নিজেই তোমাদের লগ্নপতি, তাই ওই দোষ লাগবে না। তাই শুক্রদেবের অবস্থানটা আমি আগেই বর্ণনা করেছি, তিনি শুভ ফল সবসময় দিয়ে থাকবেন। নবমপতি বুধদেবের কথা বলবো, সারা বছর আমি বুধের অবস্থান আমি দেখতে পাচ্ছি শুক্রদেবের সঙ্গেই আর থাকবেন এবং রবিদেবের সঙ্গে থাকবেন, তাই খুব একটা অশুভ গ্রহের সঙ্গে তিনি কম্বিনেশন করবেন না। তাই তোমাদের নবম ভাব বা ভাগ্যভাব এবছর মধ্যমের থেকেও ভালো, অর্থাৎ 80% ভালো, ভাগ্যভাব শুভ, খুব শুভ। দশমপতি চন্দ্রদেবের কথা বলবো, চন্দ্রদেব যখন খারাপ গ্রহের সঙ্গে যায়, ওই রাহুর সঙ্গে যখন গোচর করবে তখন একটু কর্মজগতে ওই ছোট গ্রহ আর তোমাদের জন্য খুব একটা বেশি ম্যাটার করে না, কিন্তু যদি চন্দ্রের অন্তর্দশা বা কোনো রকম কিছু বা দশা থাকে জন্মছকে, তখন একটু সাবধান থাকবে, যদি রাহুর সঙ্গে গোচর করে তখন এই সময়কালে খুবই কম সময়ের জন্য থাকবে। আর একাদশপতি রবিদেব, তিনি প্রথম তো বৈশাখ মাসে তো উচ্চস্থ থাকবেন, তার মানে আয় ইনকাম ভালো হবে। জ্যৈষ্ঠ মাসে তোমাদের রাশিতে থাকবে, মানে তোমাদের মিত্র, তোমাদের রাশির অধিপতির আরেকটা রাশিতে থাকবে, বিশ্ব রাশিতে থাকবে, তোমাদের অষ্টম ভাব হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, হঠাৎ করে ইনকাম হবে। তো ইনকাম তো দারুণ হবে, আমি বললাম এবছর লালে লাল মালামাল। আচ্ছা, এবারে আবার একাদশপতি থাকবে, তারপরে বুধের ঘরে, ওটাও মিত্র ঘর, আবার কর্কটে চলে যাবে, ওটাও মিত্র ঘর, আবার নিজের রাশিতে আসবে, স্বক্ষেত্রী বুধের সঙ্গে থাকবে, বুদ্ধি প্রয়োগ করো, ইনকাম করে নাও। আমি বললাম, আবার বলছি লালে লাল মালামাল। তো যাই হোক, এবছর যেটা করতে হবে সেটা হলো মাথা ঠান্ডা রাখতে হবে, আর পাওয়া যেগুলো পাচ্ছ সেগুলোকে সঠিকভাবে গুছিয়ে রাখতে হবে। শুধু তাই নয়, সেটাকে ভালো করে পজিটিভ দিক থেকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বিপদের শেষ থাকবে না, এটা মাথায় রেখো। যাই হোক, ওই শনি 5 বছর পরে আবার সপ্তমভাবে নিচস্থ হয়ে তোমাদের একবারে ওই মিত্র শনি তোমাদের শত্রু হয়ে কাজ করবে, বারবার বলে রাখছি, এগুলো এখন থেকে বলে রাখছি, মনে রেখো। হয়তো জানি না কজন দেখবে আমার এই ভিডিও, তাও বলছি যদি দেখে তো তারা যদি সচেতন হয় সেটা আমার লাভ, ওই একজনকেও যদি সচেতন করতে পারি এটা আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। যাই হোক, এবার বাকিটা আমার ভাগ্য বিধাতা ঠিক করবে কে কার কী হবে না হবে। এবার যেটা বলছি যে দ্বাদশপতি বুধের কথা, আমি বারবার বলেছি যে অর্থকারক আর সময় কারক, তাহলে সময় অর্থে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে বুধদেবকে এই বছরে বুধদেবকে নিয়ে তেমন কোনো বড় সমস্যার কোনো কারণ হবে না, কারণ বুধদেব বছরের ম্যাক্সিমাম সময় থাকবে শুভ গ্রহের সঙ্গে এবং শুভ রাশিগুলোর সঙ্গে গোচর করবে। তাই তো মানে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকার কথাই, মানে আয় বেশি ব্যয় কম, কিন্তু আবার বলছি আয় বেশি হলে অনেক মানুষের টেন্ডেন্সি থাকে যে ব্যয় বেশি করার, তো সেইগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি তাহলে ব্যয়ভাব আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। মামলা মকদ্দমা আইনি জটিলতা এগুলো থেকে আমরা রেহাই পাবো। সেভাবে অন্যান্য দিক থেকে যদি বলা যায়, দাম্পত্য জীবন মধ্যম, আর্থিক জীবনটা শুভ, শরীর স্বাস্থ্য শুভ, কর্মজীবন শুভ, নতুন কর্মলাভ হবে, চাকরি বাকরি পাবে। এই সমস্ত জায়গা যদি আমরা বিচার করে দেখে থাকি তাহলে বলবো যে এবছর তোমাদের যে সমস্ত ব্যবসা, শুক্র সংক্রান্ত যে সমস্ত ব্যবসা তোমরা করছো বা কাজে জড়িত আছো, সেই সমস্ত কাজে তোমাদের সফল হবার সম্ভাবনা খুব বেশি। শুক্রের ব্যবসা তোমরা জানো যে ভোগবিলাসের ব্যবসা, ভোগবিলাসের দ্রব্য, সেগুলো তোমরা যদি করে থাকো, ইলেকট্রনিক জিনিস, শৌখিন জিনিস, ওষুধের ব্যবসা, চাল কাপড়, এই সমস্ত ব্যবসা, এই সমস্ত জায়গায় তোমরা যদি জড়িয়ে থাকো তাহলে অবশ্যই সফল হবে, ব্যবসা বাণিজ্য খুব ভালোই হবে। এই বছরে ব্যবসা বাণিজ্য করার তোমাদের সঠিক একটা সময়, তোমরা শুরু করো। শনিদেব পঞ্চমে থাকাকালীন তোমরা যা কিছুতে হাত দেবে, যে কোনো প্রকল্পে হাত দেবে, যে কোনো কাজে হাত দেবে, সেটা সাকসেস হবে। আর শনির ব্যবসা যদি করো তাহলে তো আরও ভালো। শনির ব্যবসা যেগুলো হেভি ইন্ডাস্ট্রিজ, লোহা লক্কর, ইট বালি সিমেন্ট, তারপর হচ্ছে ফার্নিচার, তারপর হচ্ছে যে তারপর শুক্রের জুয়েলারি হলো, সো ওটা তো বললামই। আর তাছাড়া শনির বিজনেসগুলো যদি বললাম যে এই যে কার ট্রান্সপোর্ট, এই সমস্ত জায়গায় যদি বিজনেস করো তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, এগুলো ভালো হবে, এগুলো ভালো চলবে।
এবছর তেমন কোনো তোমাদের চ্যালেঞ্জ খুব একটা বেশি আসবে না। যদি চ্যালেঞ্জ আবার এসেও থাকে তাহলে কিন্তু জন্মছক বিচার করানোর দায়িত্ব তোমাদের। তাহলে আমাকে একটা ফোন করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক পথ দেখাবার। আর প্রতিকার হিসাবে বলবো যে শুক্র তুলা রাশি যদি তুলা লগ্ন হয় তাহলে অবশ্যই ডায়মন্ড হাতে একটা পড়বে আর নীলা পড়বে, তাহলেই হবে। আর যদি আবার বলছি এই সমস্ত দামি রত্ন ব্যবহার করার এবং ধারণ করার আগে কোনো এক্সপার্ট জ্যোতিষীকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে ধারণ করাটা খুব ভালো। যাই হোক, সাদা রং তোমরা ব্যবহার করবে, সাদা দ্রব্য তোমরা ব্যবহার করবে। হলুদ রং তো তোমরা অ্যাভয়েড করবে। তোমাদের প্রিয় রঙগুলো হবে সাদা, নীল, সবুজ, এগুলো তোমরা মনে রেখো। এই রঙের ব্যবহার বাড়াতে পারলে শরীর ও মন খুব বেশি সুস্থ থাকবে। আর প্রতিকার হিসাবে আবার বলবো যে তোমরা শুক্রের জন্য মাতা ভুবনেশ্বরীর কবচ পাঠ করবে প্রতিদিন। ঠিক আছে বন্ধুরা, এটুকু থাক আজকে।